আবারও গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত ৫, আহত বেশ কয়েকজন। উপত্যকাটিতে শীতের ঝুঁকিতে ২ লাখের বেশি ফিলিস্তিনি। পশ্চিম তীর ও লেবাননেও হামলা অব্যাহত। ইউক্রেন জুড়ে রাশিয়ার হামলায় নিহত ৯। যুদ্ধ বন্ধে মার্কিন শান্তি প্রস্তাবকে মস্কোপন্থী বলছে ইউরোপ। আত্মসমর্পণের খসড়া আখ্যাত জেলেনস্কি বাহিনীর। ক্যারিবীয় উপকূলে মাদক বিরোধী পদক্ষেপে সন্তুষ্ট ট্রাম্প। অভিযান অব্যাহত রাখার ঘোষণা। রাজনৈতিক টার্গেট মাদুরো। মন্তব্য ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজের। এবং ভয়াবহ বন্যার কবলে থাইল্যান্ড, ১৩ জনের প্রাণহানি। মালয়েশিয়ায় ভারী বৃষ্টিতে গৃহহারা ১৮,০০০ বাসিন্দা। স্বাভাবিক হচ্ছে ভিয়েতনামের পরিস্থিতি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। আফগানিস্তানের খোস্ত প্রদেশে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ৯ শিশু ও ১ নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে তালেবান সরকার। এছাড়া কুনার ও পাকতিকা প্রদেশে আলাদা হামলায় ৪ বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জারি করেছে আফগান কর্তৃপক্ষ। হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি পাকিস্তান। তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্তের পাশাপাশি কুনার প্রদেশের উত্তর পূর্ব এবং পাকতিকা প্রদেশের পূর্বাঞ্চলেও হামলা হয়েছে। এই ঘটনায় কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা জারি করেছে আফগান কর্তৃপক্ষ। পেশোয়ারে পাকিস্তানের আধা সামরিক বাহিনীর সদর দফতরে আত্মঘাতী বোমা হামলায় হতাহতের ঘটনার একদিন পরই সীমান্তবর্তী আফগান এলাকায় এ বোমাবর্ষণ হয়েছে। সাম্প্রতিক তৎপরতা ও নিরাপত্তা হুমকিকে কেন্দ্র করেই পাকিস্তান কঠোর অবস্থান নিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে হামলা সম্পর্কে পাকিস্তান সরকার বা দেশটির সামরিক বাহিনী এখনো কোনো মন্তব্য করেনি। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তান আফগানিস্তান সম্পর্কে অস্থিরতা বিরাজ করছে। গত অক্টোবরে সীমান্তবর্তী সংঘর্ষে উভয় পক্ষের বেশ কয়েকজন নিহত হন। এরপর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি স্বাক্ষর হলেও ইস্তাম্বুলে অনুষ্ঠিত শান্তি আলোচনা ব্যর্থ হয়। পাকিস্তানের প্রধান দাবি ছিল আফগানিস্তানে আশ্রয় নেওয়া টিটিপি জঙ্গিদের কঠোরভাবে দমন করতে হবে, কিন্তু তালেবান তা অস্বীকার করে। এর বিপরীতে আফগানিস্তানের অভিযোগ পাকিস্তানি তাদের সীমান্ত লঙ্ঘন করছে এবং আফগান বিরোধী গোষ্ঠীদের মদত দিচ্ছে। বিশ্লেষকদের মতে সীমান্তে একের পর এক হামলা দুই দেশের সম্পর্ককে আবারও সংঘাতের মুখোমুখি দাঁড় করিয়েছে। আফগানিস্তানে বোমা বর্ষণ পাকিস্তানের নিরাপত্তা কৌশলের ইঙ্গিত দিলেও এর প্রতিক্রিয়া সীমান্ত জুড়ে অস্থিতিশীলতা বাড়াতে পারে বলে আশঙ্কা বিশ্লেষকদের। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ২২ সন্ত্রাসী নিহত হয়েছে। তারা সবাই ভারত সমর্থিত গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে আইএসপিআর। স্থানীয় সময় সোমবার পরিচালিত এই অভিযানে নিষিদ্ধ তেহরিকি তালেবান টিটিপি সংশ্লিষ্ট খাওয়ারিজ গোষ্ঠীর সদস্যদের অবস্থান লক্ষ্য করে অভিযান চালানো হয়। সন্ত্রাস বিরোধী এই তৎপরতাকে বড় সফলতা হিসেবে আখ্যা দিয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আইএসপিআর জানায়, ভারতীয় প্রক্সি গোষ্ঠী হিসেবে বিবেচিত ফিতনা আল খাওয়ারিজের সদস্যরা এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। নিরাপত্তা বাহিনীর দাবি, বিদেশি মদদে পরিচালিত সন্ত্রাসী তৎপরতা পুরোপুরি নির্মূল না হওয়া পর্যন্ত এমন অভিযান অব্যাহত থাকবে। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলায় অন্তত ৫ জন নিহত হয়েছেন। তীব্র মানবিক সংকটের মধ্যেই ২,১৪,০০০-এর বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি শীতের ঝুঁকিতে রয়েছেন। দক্ষিণ লেবানন ও নাবলুসেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এদিকে ৭ অক্টোবরের তদন্ত ঘিরে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। নেতানিয়াহুকে তলব ও সেনা পদোন্নতি স্থগিত নিয়ে দেখা দিয়েছে দ্বন্দ্ব। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকলেও ইসরায়েলি হামলায় খান ইউনুস ও গাজা সিটিতে কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও গাজায় ইসরায়েলে ফেলা অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে শিশুসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত ৩৪২ জন। এদিকে পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাদের হামলায় একটি বাড়ি আগুনে পুড়ে গেছে এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সঙ্গে সেনাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ সময় ২ যুবককে আটক করা হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। কিলোমিটার ৯ এলাকার আশেপাশে ইসরায়েলি গোলাবর্ষণ হয়েছে বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এনএমএ। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
এ ধরনের হামলা গত নভেম্বরের যুদ্ধবিরতির আগে ছাড়া দেখা যায়নি। এতে সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে। এদিকে ৭ অক্টোবরের হামলার তদন্তকে ঘিরে ইসরায়েলে উত্তেজনা চরমে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তলব করেছেন দ্বন্দ্বে জড়ানো প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ ও চিফ অব স্টাফ আইল জামিরকে। তদন্ত প্রতিবেদন নিয়ে কার্জ প্রশ্ন তোলেন এবং যখন কার্জ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়ায় স্থগিত করেন, পরিস্থিতি তখন আরও জটিল হয়। পর্যবেক্ষকদের মতে পদক্ষেপটি শাস্তিমূলক। এদিকে গাজায় শীতকালীন সংকট তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর সতর্ক করেছে 2,14,000-এর বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি চরম শীতের ঝুঁকিতে রয়েছেন। সীমিত মানবিক সহায়তা ও প্রবেশাধিকার ও ইসরায়েলি কর্তৃপক্ষের নতুন এনজিও নিবন্ধন শর্তের কারণে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। গত সপ্তাহে মাত্র 32টি ট্রাক জরুরি আশ্রয় সামগ্রী নিয়ে গাজায় প্রবেশ করতে পেরেছে। শিউলি রোসা, সময় সংবাদ। মুসলিম ব্রাদারহুড সংগঠনকে কালো তালিকাভুক্ত করার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশর, লেবানন ও জর্ডানে সক্রিয় মুসলিম ব্রাদারহুডের শাখাগুলোকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিতে প্রশাসনকে নির্দেশনা দিয়েছেন তিনি। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে সমর্থন এবং যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের বিরুদ্ধে কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে এই পদক্ষেপ নেন তিনি। স্থানীয় সময় সোমবার দেয়া এই ঘোষণায় ট্রাম্প সংগঠনটির বিরুদ্ধে হামাসকে সামরিক সহায়তা দেওয়ার দাবি করেন। এমনকি মিশর শাখার নেতাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও মিত্রদের বিরুদ্ধে সহিংস হামলার ডাক দেওয়ার অভিযোগও তোলেন। প্রাতিষ্ঠানিক তদন্তের প্রতিবেদন জমা দেওয়ার ৪৫ দিন পর এই নির্দেশ কার্যকর হবে। ইউক্রেন জুড়ে রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৯ জনে দাঁড়িয়েছে, আহতের সংখ্যা ১২ ছাড়িয়েছে। মার্কিন রুশ খসড়া পরিকল্পনাকে মস্কোপন্থী হিসেবে দেখছে ইউরোপ। পূর্ব ইউক্রেনের রাশিয়ার দখলকৃত ভূমিগুলোকে আইনি স্বীকৃতি দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন ভলোদিমির জেলেনস্কি। এমনকি সম্মুখ যুদ্ধে মার্কিন শান্তি প্রস্তাব ঘিরে নানা প্রতিক্রিয়া থাকলেও যুদ্ধ থামাতে আলোচনা চাইছে সেনারা। রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দিনিপ্র প্যাত্তভস্ক অঞ্চলের পাবলোরাদ শহরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি প্রশাসনিক ও বাণিজ্যিক ভবন সহ প্রায় 20টি গাড়ি। আহত হয়েছেন কয়েকজন বাসিন্দা। রুশ বাহিনী শহরটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সামরিক স্থাপনা ও নাগরিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় তারা। এদিকে জেনেভার শান্তি চুক্তি আলোচনায় অগ্রগতি দেখা গেলেও মূলে রয়েছে সীমান্ত সংকট। রাশিয়ার দাবি ডনবাসের রুশ অধিকৃত অঞ্চলকে আইনি স্বীকৃতি দিতে হবে। এ বিষয়ে জেলেনস্কি সতর্ক করে বলেন, আগ্রাসনের মাধ্যমে দখল করা জমি রাশিয়াকে দেওয়া মানে বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করা, আর এতে যুদ্ধ পরবর্তী নিরাপত্তাও ঝুঁকিতে পড়বে। ট্রাম্প যেখানে বলছেন ভালো কিছু হতে পারে, কিয়েভ সেখানে মূল প্রশ্নে আপোষের সুযোগ দেখছে না। আর ইউক্রেনের সম্মুখ যুদ্ধের সেনারা যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাবকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ দেখছেন আত্মসমর্পণের খসড়া, কেউ বলছেন এতদিনের যুদ্ধের পর সমাধানে পৌঁছানো জরুরি। অক্টোবরে মার্কিন রুশ কর্মকর্তাদের খসড়া করা 28 দফা পরিকল্পনাটি যখন ইউক্রেনকে দেয়া হয়, তখনই কিয়েভ ও ইউরোপে তৈরি হয় তীব্র উদ্বেগ। ডনবাস থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার, রুশ নিয়ন্ত্রিত এলাকাকে নিরস্ত্রীকৃত বাফার জোন বানানোর মতো সতর্কগুলোকে মস্কোর পক্ষে অতিরিক্ত ঝুঁকে থাকা বলেও মনে করছে ইউরোপ। এদিকে ইউরোপীয় দেশগুলো পাল্টা প্রস্তাবে রুশ অধিকৃত এলাকার স্বীকৃতি বাদ দিয়ে ইউক্রেনের সেনা বৃদ্ধি ও ন্যাটো সদস্যপদের পথ খোলা রেখেছে। শিউলি রোসা, সময় সংবাদ। ভেনেজুয়েলা উপকূলে মাদক বিরোধী অভিযানে সন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে কথা জানান মুখপাত্র ক্যারোলিন লেভিট। এই অভিযান চলমান থাকবে বলে জানিয়েছেন তিনি। তবে এসব অভিযোগ ও পদক্ষেপকে হাস্যকর ও অস্তিত্বহীন বলে কটাক্ষ করেছে ভেনেজুয়েলা প্রশাসন। রাজনৈতিক উদ্দেশ্যে মাদুরো সরকারকে লক্ষ্য বানানো হচ্ছে বলে অভিযোগ করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় সাগরে 20টির বেশি নৌকা ডুবিয়েছে মার্কিন বাহিনী। এতে নিহত হয়েছেন 80 জনেরও বেশি। ওয়াশিংটনের দাবি, মাদক বিরোধী অভিযানের লক্ষ্যেই এসব হামলা চালিয়ে যাচ্ছে তারা।
এবারের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও জানিয়েছে মার্কিন সরকার। মাদক বিরোধী অভিযান চালিয়ে সন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে কথা জানান মুখপাত্র ক্যারোলিন লেভিট। এ হামলা চলমান থাকবে বলেও জানান তিনি। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ঘোষণায় কার্টেল দে লস সোলেসকে আনুষ্ঠানিকভাবে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের অভিযোগ, এই নেটওয়ার্কে আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। তারা মাদক যুক্তরাষ্ট্রে পাঠানোর সঙ্গে যুক্ত, যদিও এসব অভিযোগের কোনো প্রমাণ প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। এমন অভিযোগকে হাস্যকর ও অস্তিত্বহীন বলে উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলার সরকার। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, মাদক বাণিজ্যের মূল রুট ইকুয়েডর হলেও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ভেনেজুয়েলাকে নিশানা বানিয়েছে যুক্তরাষ্ট্র। মাদুরোও এটিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ আখ্যা দিয়ে দেশজুড়ে সতর্কতা ও সামরিক মহড়ার নির্দেশ দিয়েছেন। এদিকে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বাড়তে থাকায় নতুন ধাপের অভিযানের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। পুয়ের্তো রিকোর রুজভেল্ট রোডস ঘাঁটিতে বিমান জড়ো করা এবং সম্প্রতি সেনা মোতায়েন সংকেত দিচ্ছে সম্ভাব্য বড় ধরনের পদক্ষেপের। তবে বিশেষজ্ঞরা বলছেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা এলেও সামরিক পদক্ষেপের অনুমতি নেই। তবুও পেন্টাগন বলছে, এতে নতুন সব বিকল্প খোলা হয়েছে। নাদিম মারজান, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী অভিবাসন সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র। পরিস্থিতি স্থিতিশীল দাবি। চলমান সংঘাতে এমন সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ বলছে বিভিন্ন সংগঠন। প্রায় 12,000 বছর পর প্রথমবারের মতো অগ্ন্যুৎপাত শুরু হয়েছে ইথিওপিয়ার হাইলি গুব্বি আগ্নেয়গিরিতে। স্থানীয় সময় রোববার আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত শুরু হয়। সেখান থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের বিশাল মেঘ লোহিত সাগর পেরিয়ে পৌঁছে গেছে ইয়েমেন ও ওমানের আকাশসীমা হয়ে উত্তর আরব সাগরে। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, এই ঘন ছাই এখন দিল্লি, হরিয়ানা এবং সংলগ্ন উত্তরপ্রদেশের উপর দিয়ে সরে যাচ্ছে। এর প্রভাবে দিল্লি সহ আশপাশের রাজ্যের আকাশপথে সতর্কতা জারি হয়েছে। সোমবার ভারতের একাধিক আন্তর্জাতিক ও দেশীয় ফ্লাইটও বাতিল করা হয়েছে। টানা বৃষ্টিপাতে ভয়াবহ বন্যার কবলে থাইল্যান্ড। এতে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন অন্তত 13 জন, পানিবন্দী প্রায় 20 লাখ মানুষ। প্রতিবেশী মালয়েশিয়াতেও দেখা দিয়েছে ভয়াবহ বন্যা। ভারী বৃষ্টির কারণে গৃহহারা 18,000 বাসিন্দা। বন্যার পানি কমতে শুরু করায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন ভিয়েতনামের বাসিন্দারা। টানা বৃষ্টির কারণে ভয়াবহ বন্যার কবলে থাইল্যান্ডের দক্ষিণাঞ্চল। দেশটির সুরাতথানি, ত্রাং, সেতুন সহ 10টি প্রদেশে বন্যায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। পানি বেড়ে যাওয়ায় সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে দেশটির সংখ্লা প্রদেশ। এরই মধ্যে প্রদেশটির হ্যাতিয়াই শহরে সতর্কতা জারি করে সেখানকার বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। গণমাধ্যম বলছে, ভয়াবহ এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির প্রায় 20 লাখ বাসিন্দা। আক্রান্ত এলাকাগুলোর পানি নিষ্কাশন, ত্রাণ বিতরণ সহ বিভিন্ন বিষয়ে সমন্বয় করতে সব সংস্থাকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল। বন্যার কারণে মুখ থুবড়ে পড়েছে দেশটির পর্যটন খাত। ক্ষতি হয়েছে 150 কোটি বাত। মালয়েশিয়ায় চলমান বন্যায় বাস্তুচ্যুত হয়েছে 8টি অঙ্গরাজ্যের হাজার হাজার বাসিন্দা। দেশটির বিভিন্ন এলাকায় উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে উদ্ধারকারী দল। এমন পরিস্থিতির মধ্যে আরও বৃষ্টির আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। ভিয়েতনামের মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে 100 ছুঁই। এখনও নিখোঁজ রয়েছেন কয়েকজন। ডাকলাক, খানহোয়া প্রদেশ সহ বিভিন্ন এলাকায় ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা জোরদার করেছে প্রশাসন। কিছু এলাকায় পানি নেমে যাওয়ায় বাড়িঘরে ফিরতে শুরু করেছেন বাসিন্দারা। বন্যায় প্রায় $341 মিলিয়ন আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে দেশটির সরকার। এদিকে ঘূর্ণিঝড় ফিনার আঘাতে লণ্ডভণ্ড অস্ট্রেলিয়ার বহু স্থাপনা। ঝড়ের কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে কুইন্সল্যান্ডের 87,000-এর বেশি বাসিন্দা। বন্ধ রাখা হয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানও। নাসরিন রুমি, সময় সংবাদ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে গণভোট অধ্যাদেশ নিয়ে ব্রিফ করছেন আইন উপদেষ্টা। সরাসরি যাচ্ছে সেখানে। একটা হচ্ছে ক, নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে। খ, আগামী জাতীয় সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট এবং সংসদ নির্বাচনে দলগুলির প্রাপ্ত ভোটের অনুপাতে 100 সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হবে।
এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন প্রয়োজন হবে। গ, সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হতে ডেপুটি স্পিকার এবং কয়েকটি সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতা সহ যে 30টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হয়েছে সেসব বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকবে। খ, জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলির প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়ন করা হবে। এখন আপনাদের অনেকের প্রশ্ন থাকতে পারে যে 30টা প্রস্তাব কি? এই 30টা প্রস্তাব যেখানে ঐকমত্য হয়েছে, প্রথমে বলে ঐকমত্য মানে কি। এই 30টা প্রস্তাবে জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে। আবার বলি, জুলাই সনদ স্বাক্ষরকারী প্রতিটি দল তাদের সম্মতি জানিয়েছে এবং একই সাথে সাথে এনসিপি যে আছে, জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব প্রদানকারী দলদের যে রাজনৈতিক সংগঠন, তারাও সম্মতি জানিয়েছে। জুলাই সনদে তাদের স্বাক্ষর না থাকলেও তারা এই 30টি প্রস্তাবে তাদের সম্মতি জানিয়েছিল। এই জন্য এটাকে আমরা বলছি এই 30টি প্রস্তাবে ঐকমত্য হয়েছে। এই 30টি প্রস্তাব এই গণভোট অধ্যাদেশের অ্যাপেন্ডিক্সে আমরা দিয়ে দিচ্ছি, যাতে আপনাদের এবং বাংলাদেশের প্রতিটা মানুষের জানা থাকে এই 30টি প্রস্তাব কি। গণভোটের ব্যাপারে কিছু গুরুত্বপূর্ণ বিধান এখানে আমাদের গণভোট অধ্যাদেশে রয়েছে। একটা হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোট কেন্দ্র নির্ধারণ করা হবে সেসব ভোট কেন্দ্রেই গণভোট অনুষ্ঠিত হবে। সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতকৃত ভোটার তালিকাই হবে গণভোটের ভোটার তালিকা। সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময়ই হবে গণভোট গ্রহণের সময়। গণভোটের ব্যালট জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট থেকে পৃথক হবে। আমাদের আক্তার ভাই আজকে আমাদের মিটিংয়ে বলেছেন গণভোটের ব্যালটটা হবে ভিন্ন কালারের, যাতে কেউ কনফিউজ না হয়। সংসদ নির্বাচনের জন্য কমিশন কর্তৃক যে সমস্ত সহকারী রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসার নিয়োগ করা হবে, ওনারাই গণভোটে এই রিটার্নিং অফিসার, পোলিং অফিসার, প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবে। মুলতবি ভোট গ্রহণ, মুলতবি ভোট গ্রহণটা বলা হয়েছে যদি প্রিজাইডিং অফিসারের কোনো কারণে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হয়, উনি দেখছেন আর ভোট নেওয়া যাচ্ছে না, তখন উনি ভোট গ্রহণ স্থগিত করতে পারবেন। নির্বাচন কমিশন যদি এই মর্মে সন্তুষ্ট হয় যে অন্যান্য ভোট কেন্দ্রের ফলাফল দ্বারা গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব নয়, শুধুমাত্র তখন কমিশন ওই সমস্ত কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণের নির্দেশ প্রদান করবে। কমিশন যদি দেখে, ধরেন 1000টা ভোট কেন্দ্র আছে, কমিশন দেখলো 20টা কেন্দ্রে ভোট নেওয়া যায় নাই, কিন্তু 20টা কেন্দ্রের ফলাফল বা ভোট বিবেচনা না করলেও ইতিমধ্যে যে ফলাফল পাওয়া গিয়েছে 920টা কেন্দ্রে, 980টা কেন্দ্রে, মানে বাকি কেন্দ্রে, সেটা দ্বারাই গণভোটের ফলাফল নির্ধারণ করা সম্ভব। তাহলে আর 20টা কেন্দ্রের পুনরায় ভোটের কোনো নির্দেশ দিবে না। 1000টার মধ্যে 980টা কেন্দ্রের ভিত্তিতেই ফলাফল ঘোষণা করবে। নাম্বারগুলো কিন্তু উদাহরণ হিসাবে দিচ্ছি। ভোটদান পদ্ধতি হচ্ছে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতিতে গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের প্রশ্নতে হা না সুযোগ ঘরে কমিশন কর্তৃক সংসদ নির্বাচনের জন্য যে সিলমোহর নির্ধারণ করা হবে, সেই একই সিলমোহর দ্বারা ভোট প্রদান করা হবে। ব্যালট বাক্স কি হবে? কমিশন কর্তৃক নির্ধারিত এবং সরবরাহকৃত ব্যালট বাক্স ভোট গ্রহণের জন্য ব্যবহার করতে হবে। গণভোটের ক্ষেত্রে পোস্টাল ব্যালটের আমরা সুযোগও রাখছি। পোস্টাল ব্যালট যেমন জাতীয় সংসদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে, গণভোটের ক্ষেত্রে করা যাবে। ভোট কেন্দ্রে প্রবেশ, শৃঙ্খলা রক্ষা, নষ্ট বা বাতিল ব্যালট পেপার, এই সমস্ত ব্যাপারে জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে আইন বিধি রয়েছে সেটাও গণভোটের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আর ভোট সমাপ্তির পর অনুসরণযোগ্য পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনের মতোই থাকবে। প্রিজাইডিং অফিসার ভোটগুলা গণনা করবেন, হা ভোট না ভোট আলাদা করে রাখবেন রাজনৈতিক দলের প্রার্থীর এজেন্টদের উপস্থিতিতে। তারপর তিনি সেই ফলাফলটা সহকারী রিটার্নিং অফিসারকে পাঠাবেন, তিনি ফল পুনরাকত্রীকরণ করবেন, বিভিন্ন কেন্দ্র থেকে আসে ফলাফল অ্যাড করবেন, যোগ করবেন, যোগ করে এই প্রাপ্ত ফলাফলটা উনি আবার রিটার্নিং অফিসারকে পাঠাবেন। রিটার্নিং অফিসার আবার বিভিন্ন সহকারী রিটার্নিং অফিসার থেকে আসা ফলাফল এটাকে পুনরাকত্রীকরণ করবেন, একসাথে করে মানে যোগ করবেন, করে হা ভোট কতগুলা, না ভোট কতটা আছে উনার জেলাতে, সেগুলি আবার সব নির্বাচন কমিশনকে পাঠাবেন। নির্বাচন কমিশন আবার সেগুলি একত্র করবেন, করে হা ভোট কতটা পেয়েছে, না ভোট কতটা পেয়েছে এটা ঘোষণা করে নির্বাচনের ফলাফল ঘোষণা করবেন। আরেকটা বিধান আছে, সেটা হচ্ছে এই গণভোট অনুষ্ঠান ভালোভাবে সম্পন্ন করার জন্য
নির্বাচন কমিশনকে যে কোনো ধরনের প্রয়োজনীয় বিধি, নির্দেশাবলী এবং পরিপত্র প্রণয়ন করার ক্ষমতা প্রদান করা হয়েছে। এটা হচ্ছে আমি আইনের ব্যাপার বললাম। এখন আপনাদের নিশ্চয়ই অনেক আগ্রহ আছে নির্বাচনের প্রস্তুতি কেমন নির্বাচন কমিশন নিচ্ছে। আমরা নির্বাচন কমিশনের যে সিনিয়র সচিব আছেন জনাব আখতার আহমেদ, ওনার থেকে একটু প্রস্তুতি সম্পর্কে শুনি। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম অপরাহ্ন। নির্বাচনের প্রস্তুতির বিষয় বলতে গেলে প্রথমেই আমাকে যেটা বলতে হয় যে আমাদের ভোটার তালিকা, আমরা এখন ভোটার তালিকা আমরা প্রিপেয়ার করছি। আমাদের আপনারা জানেন কেন্দ্রভিত্তিক ভোটার তালিকা প্রস্তুত করতে হয় এবং আমরা সেই ভোটার তালিকাটা এখন প্রস্তুত করা শুরু করেছি এবং আমাদের ধারণা যে সব ঠিক মতন চললে আগামী মাসের 5 তারিখের ভিতরে, ডিসেম্বরের 5 তারিখের ভিতরে আমাদের ভোটার তালিকা কমপ্লিট হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। তার মানে আমরা 5 তারিখের আগেই যে ভোটার তালিকাটা পাবো সেই তালিকা অনুযায়ী আমরা নির্বাচনের এগিয়ে যাব। আর অন্যান্য যে দ্রব্য সামগ্রী যেটা আমাদের লাগে, ব্যালট বক্স, লক, সিল, গালা, আপনার কালি, আঙুলের অমোচনীয় কালি, স্টাম্প প্যাড, এগুলোর পর্যাপ্ত পরিমাণে আমাদের মজুদ এসছে। লাস্ট স্টক যেটা আমরা পেয়েছি সেটাও এখন আমাদের দখলে আছে এবং আমাদের কাছে আছে এবং আমরা এটা ক্রমাগতভাবে আস্তে আস্তে আমরা বিভিন্ন জায়গায় এটা পৌঁছে দেবো, যাতে শেষের দিকে যে চাপটা না পড়ে। আগে থেকে আমরা এটা বিভিন্ন জোনাল, আমাদের 10টা জোনাল অফিস আছে, 10টা জোনাল অফিসের মাধ্যমে আমরা জেলা পর্যায় পর্যন্ত, উপজেলা পর্যায় পর্যন্ত আমরা সরবরাহ করব, যাতে শেষের দিকে আমাদের জিনিসটা চাপ না পড়ে। ব্যালট পেপার আপনার প্রিন্টিংয়ের জন্য আমাদের গভর্নমেন্ট প্রিন্টিং প্রেস এবং সেখানে আমাদের সাথে যোগাযোগ আছে, তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে কাগজ আছে। স্যার যেটা বলেছেন যে 2 রকমের ব্যালট পেপার, 2 রঙের ব্যালট পেপার হবে। আপনারা জানেন যে প্রথাগতভাবে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে সাদা বেজের উপরে কালো প্রিন্টের ব্যালট পেপারগুলো হয়, আর এক্ষেত্রে আমরা একটা রঙিন কাগজ ব্যবহার করব গণভোটের জন্য, যে একটা রঙিন কাগজ ব্যবহার করব। রঙিন কাগজের উপরে যেটা দৃশ্যমান হয়, কালো যদি দৃশ্যমান হয়, সেই দৃশ্যমান অনুযায়ী আমরা ব্যালট পেপারটা করব। এবং এই ব্যালট পেপারের পাশাপাশি স্যার আরেকটা জিনিস বলেছেন যে প্রবাসী যারা আছেন বা আপনার দেশে যারা সরকারি চাকরিজীবী এবং নির্বাচনী কর্মকর্তাদের যারা জড়িত থাকেন বা আইনি হেফাজতের যারা আছেন, তারা এবার ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটের আওতায় তারা ভোট দিতে পারবেন। সরাসরি ফরেন সার্ভিস একাডেমিতে ছিলাম, সেখানে ব্রিফ করছিলেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং ইসি সচিব আখতার আহমেদ। ইসি সচিবের ব্রিফিংয়ের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। দেশীয় প্রযুক্তিতে তৈরি অ্যান্টি সাবমেরিন যুদ্ধজাহাজ INS মাহে চালু করল ভারত। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে INS মাহে অত্যাধুনিক সেন্সর, যোগাযোগ ও অস্ত্র ব্যবস্থায় সজ্জিত। এটি পানির নিচের হুমকি শনাক্ত ট্র্যাক করতে সক্ষম। জাহাজটি কম গভীরতায় দীর্ঘ সময় অপারেশন চালাতে পারে। উপকূলীয় নজরদারি এবং আঞ্চলিক নিরাপত্তায় যুদ্ধ জাহাজটি ব্যবহার হবে বলে জানানো হয়েছে। আন্তর্জাতিক সময় আরও থাকছে। সুদানে যুদ্ধ থামাতে আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান সেনা প্রধানের। 3 মাসের যুদ্ধবিরতিতে রাজি RSF। যুদ্ধাপরাধের অভিযোগ অ্যামনেস্টির। আগামী বছরের এপ্রিলে চীন সফরে যাবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ফোনালাপের পর একথা জানিয়েছেন তিনি। পাশাপাশি ট্রাম্পের সফরের পর প্রেসিডেন্ট শিকে ওয়াশিংটন সফরের আমন্ত্রণ জানান মার্কিন প্রেসিডেন্ট। সবশেষ দক্ষিণ কোরিয়ায় এই 2 নেতার সাক্ষাৎ হয়েছিল। সে সময় ইউক্রেন রাশিয়া ইস্যুতে বাণিজ্য এবং তাইওয়ান নিয়েও আলোচনা হয়েছিল বলে জানায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়। নতুন করে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা শুরু করতে রাজি হয়েছে ভারত ও কানাডা। এর আগে দক্ষিণ আফ্রিকার জোহান্সবার্গে G20 সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কার্নি জানান, কানাডা ভারত এমন একটি বাণিজ্য চুক্তির বিষয়ে আলোচনা শুরু করেছে যা দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যকে $70 বিলিয়ন কানাডিয়ান ডলারের বেশি বাড়াতে পারে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আবারও গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত 5, আহত বেশ কয়েকজন। উপত্যকাটিতে শীতের ঝুঁকিতে 2 লাখের বেশি ফিলিস্তিনি। পশ্চিম তীর ও লেবাননে হামলা অব্যাহত। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টার সময় সংবাদের সঙ্গে থাকবেন সহকর্মী সাইফুল রুদ্র। ইমদাদ, আপনাকে ধন্যবাদ।
বিকেল 5টার সময় সংবাদ নিয়ে আসছে কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।